আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিএনপির রুহুল কবির রিজভী সাহেব একদম ফাটাফাটি অবস্থা করে দিয়েছে। তিনি ওপেন বলে দিয়েছেন যে ডক্টর ইউনূসের সরকার জামাত অধ্যুষিত সরকার কিনা। তো আমি এই হাসিনা বিদায়ের পর থেকে এই বিএনপির নেতাদের নিয়ে প্রায় অনেক কয়টা করেছি, ভিডিও করেছি, আপনারাও জানেন। তো সেখানে অনেক বিতর্কের যে জন্ম দিয়েছেন সেটা হলো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। যেহেতু এখন তারেক রহমান সাহেব দেশে অনুপস্থিত এবং বেগম খালেদা জিয়া তিনিও অসুস্থ, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। এই সুযোগে বিএনপির নেতৃবৃন্দর, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেই আমরা বলিষ্ঠ বিএনপির মুখপাত্র হিসেবে আমরা ধরি, বা দেশের মানুষ তাদেরকে তাদের কথাটাই বিএনপির কথা বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আজকে যে রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন যে গত ফখরুদ্দিন সাহেবের সরকারকে যদি আমরা সেনা সমর্থিত সরকার বলি, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আহমেদের, তাহলে কি বর্তমান সরকারকে আমরা জামাত অধ্যুষিত সরকার বলবো কিনা? তার এই প্রশ্নের জবাব বাংলাদেশের জনগণ এবং কে দেবে তার এই প্রশ্নের উত্তর? তো আমরা অনলাইনে যারা কথা বলি তারা কিছু সাবজেক্ট নিয়ে কথা বলি। অনলাইনে যেসব সাবজেক্টটা বেশি আলোচিত হয়, রুহুল কবির রিজভী সাহেব একটা দায়িত্বশীল লোক এবং বিএনপির মুখপাত্র হিসেবেই আমরা জানি। তার মতো একটা বর্ষিয়ান নেতা তিনি এই ধরনের বক্তব্য দিবেন সরাসরি জামাতকে নাম করে, এটা জনগণ কখনোই প্রত্যাশা করেনি। এ সরকার তিনি কোন সেক্টরে জামাতের লোক, বা জামাত কিভাবে এই দেশ শাসন করছে, বা কেন এ সরকারকে জামাতের অধ্যুষিত সরকার বলছে, এটা আমরা বুঝতে পারছি না। বর্তমান যে সরকার আছে, গত শেখ হাসিনার বিদায়ের পর থেকে যে সরকারটা আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূসের সরকার, সে একটা অবস্থা নিয়ে আছে দেশের। তাকে দায়িত্ব দেয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। সে কিন্তু এখানে নির্বাচিত সরকারও নয় এবং কোনো অন্তর্বর্তীকালীন সরকারও নয়, বা তিনি যে কোনো দলের থেকে দায়িত্ব পাইয়েছেন তেমন কিছু নয়। তিনি একটা পরিস্থিতির শিকার হয়ে সে এই রাষ্ট্রতে বা এই দেশের দায়িত্ব নিয়েছেন, এটা আমরা সকলেই জানি। সম্মানিত ব্যক্তির যদি সম্মান না দেওয়া হয়, গুণী ব্যক্তির যদি আপনার গুণের যদি প্রশংসা না করেন, তাহলে সেই গুণের থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। দেশ যখন একটা সংস্কারের দিকে এগোচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই বিএনপির এই সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিতর্কের একটা জন্ম দিচ্ছে। এই 5 তারিখের পর থেকে বিএনপির মুখ থেকে যেসব নির্বাচনকালীন সরকার যে একদম সরাসরি বিরোধিতা করা, ছাত্রদের যে কোনো কাজে তারা হস্তক্ষেপ করছে, ডক্টর ইউনূসের যে সংস্কার, সেই সংস্কার, দেশ সংস্কারের যে দায়িত্ব তিনি নিয়েছেন, সে কাজেও তারা বাধা দিয়েছেন এবং বলেছেন যে আগে নির্বাচন পরে সংস্কার। তো নির্বাচন, বর্তমান যে বিএনপির যে নেতৃবৃন্দের যে ভাষা, সেই ভাষাটা কেমন লাগছে জনগণের কাছে, এবং এরা কি ম্যান্ডেট নিয়ে কথা বলছেন, বা এটা কি আসলেও বিএনপির কথা না তাদের কথা, আমরা একটু বুঝতে স্পষ্ট হচ্ছে না। সেটা হলো, তারেক রহমান সাহেব তিনি বলছেন যে ছাত্ররা যদি নতুন দল করে তাহলে আমরা সেই দলকে স্বাগত জানাই। অথচ ছাত্র সমন্বয়কদের যে দল ঘোষণার পর থেকেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা সেই ছাত্রদের পিছনে যে কোনো কাজে, যেমন রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তারা দ্বিমত পোষণ করলো। নির্বাচনের বিষয়ে তারা একটা যৌক্তিক সময় চায়, দেশ সংস্কার চায়। তারপরে সংবিধানের ক্ষেত্রে 72-এর সংবিধান নিয়ে সবর হয়ে গেলেন বিএনপির নেতারা। 72-এর সংবিধানে কি আছে যে
বিএনপি কি 72-এর সংবিধান, যে সংবিধান দিয়ে এদেশে একটা দুর্নীতি, একটা ধর্ষণ, একটা স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে পারিনি আমরা দেশের জনগণ? সেই 72-এর সংবিধানে কি এমন মানে মধুমাখা আছে যে সংবিধানটা সংস্কার করা যাবে না? একটা দেশের সরকার এবং 300 জন পার্লামেন্ট সদস্য, এমনকি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, কমিশনার, সিটি কর্পোরেশনের মেয়র, সবাই একযোগে যখন দেশ ত্যাগ হয়ে যায়, দেশ ত্যাগ করে পলায়ন করে, তখন সেই দেশের সেই সরকারের যে সংবিধান থাকে সেটা এমনিতেই অকার্যকর হয়ে যায় বা স্থগিত হয়ে যায়। তবুও বিএনপি কেন বারবার এই সংবিধানের, যখন ছাত্ররা দাবি করলো যে আমরা এই সংবিধান সংস্কার চাই, সেখানেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বাধা প্রদান করেছেন। এবং যখন তারা যে কোনো একটা বিষয়ে, যখন আপনার হলো যে একটা গণ অভ্যুত্থানের আমরা একটা স্বীকৃতি চাই, এই গণ অভ্যুত্থানের ছাত্রদের যে গণ অভ্যুত্থান করা হয়েছে তারা একটা লিখিত ডকুমেন্ট চাই, এই বলে যখন তারা একটা আন্দোলন করলো, ঠিক সেখানেও এই বিএনপির লোকজন বা বিএনপির নেতৃবৃন্দ সেখানে বাধা সৃষ্টি করলেন। তো বিএনপির কথা এবং যে বিগত সালে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যেমন বিরোধী দলের সকল কর্মকাণ্ডকে একটা তাদের কোনো মানে যে স্পেসই দেয়নি কথা বলা, বা তাদের কোনো সুযোগও দেয়নি, ঠিক এখন বিএনপির নেতাদের মানে এরকম একটা ভাব চরিত্র দেখা যাচ্ছে কথাবার্তার। তো সেখানে যে যে ভারত মোটামুটি 17 বছর থেকে কোনো নির্বাচন চায়নি এদেশে, বাংলাদেশে ভারত কোনো নির্বাচন চায়নি, সেই ভারত এখন নির্বাচন চাচ্ছে দ্রুত। এবং তারা ভারত বুঝতে পেরেছে যে এদেশে যদি ডক্টর ইউনূস সরকার থাকে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিষয়ে, বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ, ভারতের হস্তক্ষেপ ডক্টর ইউনূস মানবে না। সুতরাং যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক, তাহলে ডক্টর ইউনূসকে আগে বিদায় করতে হবে। এই প্ল্যানটা যে ভারত করেছে, আর ভারতের সেই সুরকে বিএনপি সরাসরি নিজেদের কথা বলে তারা যে নির্বাচনের যে তড়িৎ ঘড়িতে একটা ব্যবস্থা করতে হবে, ডক্টর ইউনূসকে বিদায় করতে হবে। এমনকি মির্জা ফখরুল সাহেব সে নিয়ে অবাক করা একটা কথা বলেছেন যে নির্বাচনকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যদি ডক্টর ইউনূসের আন্ডারে বিএনপির নির্বাচন করলে বিএনপির সংশয়টা কোথায়? এখানে সর্ববৃহৎ যে দলটা, সেটা হলো যে বিএনপির প্রতিদ্বন্দ্বী, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো উপস্থিত নাই, তাহলে নির্বাচন যদি আজ থেকে 1 বছর কি 2 বছর যদি পরে দেয়, তাহলে এদেশে তো বিএনপি পাওয়ারে আসার সম্ভাবনা বেশি। তাহলে এরাই কেন এই নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে? তাহলে বিএনপির যে বর্তমান যে মুখপাত্র যা দায়িত্ব পালন করছেন, বা বিএনপির নেতারা যা যে ভাষায় কথা বলছেন, তার ভাষা এবং ভারত বা ইন্ডিয়ার যে মনোবাসনা ঠিক একদিকেই এগোচ্ছে। এখন যে আওয়ামী লীগ, যেহেতু এখন হাজারো চেষ্টা করলে পারা ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারছে না, সুতরাং সেটা ভারত চাচ্ছে যে এই বাংলাদেশে যেভাবেই হোক একটা নির্বাচিত সরকারের মাধ্যমে বা যে প্রসেশনেই হোক, এখন যদি বিএনপির উপর যদি বিএনপির দায়িত্ব আসে, তাহলে অন্তত ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে একটা পরিসীমা আছে, তার থেকে বিএনপির অবস্থানটা খুবই দুর্বল, এবং যে কোনো সময় বিএনপিকে ভারত হস্তক্ষেপ করতে পারবে, বাংলাদেশের বিষয়ে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। যার কারণে নির্বাচনের জন্য এবং ডক্টর ইউনূসকে বিদায় করার জন্য ভারত কিন্তু একটা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবং তারা বিভিন্ন সীমান্তে আপনারা দেখেছেন যে তারা উস্কানিমূলক কিছু কর্মকাণ্ড করছে, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। তাহলে ভারতের কথা, বিএনপির কথা, এবং যত তাড়াতাড়ি বিএনপি দেশের যে মানুষকে যে ক্ষমতা পেলে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম, তারা কখনোই দলীয় নেতাকর্মীরা এই যে দুষ্কৃতিকারী যারা চাঁদাবাজ, সন্ত্রাস, এইসবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, মানুষ অপছন্দ করবে, এদেরকে প্রতিহত করার জন্য আবার পরবর্তী টাইমে আওয়ামী লীগকে নির্বাচিত করবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চিন্তা ভাবনা ভারতের আছে, সেই এজেন্টটাই তারা বিএনপিকে দিয়ে করানোর চেষ্টা করছে। এই বিষয়টা আমরা যতটুকু মনে করি যে দেশ সংস্কার প্রয়োজন। দেশে এখন পুলিশ কাজ করতে পারছে না, পুলিশের
বিভিন্ন স্তরে বিগত সরকারের লোকজন এখনো বহাল। তারপরে সেনাবাহিনীতে ঠিক একই অবস্থা। তারপরে আনসার বর্তমানে মাঠে নাই। তাহলে এই মুহূর্তে মানে যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো বিভিন্ন উপজেলা এবং জেলা পরিষদে যেসব সরকারি দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা কিন্তু বিগত সরকারের আমলেই চাকরিপ্রাপ্ত বা বিগত সরকারেরই লোক। তাহলে এখন এদেরকে সামনে রেখে বিএনপি খণ্ডকালীন সময়ের জন্য কিছুদিনের জন্য হয়তো ক্ষমতা পেতে পারেন নির্বাচনের মাধ্যমে, কিন্তু সেটা বাংলাদেশের এবং বিএনপির জন্য সুখকর হবে না বলে আমি মনে করছি বা আমরা মনে করছি। যে এই জন্য বাংলাদেশের স্থায়ী এবং বাংলাদেশের জনগণের একটা সুন্দর এবং স্থিতিশীল এবং শক্তিশালী একটা নির্বাচন কমিশন গঠন এবং বাংলাদেশের রাষ্ট্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ যেসব দিকগুলো আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন, এই সরকারি দুই একটা বিষয়ে মানে মেন পয়েন্টগুলো অবশ্যই কিন্তু সংস্কার প্রয়োজন আছে। তাহলে কেন বিএনপি এই নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করছে? এবং এই যে ডক্টর ইউনূসের ভুল, যেটা মানে ডক্টর ইউনূসের পিছনে কেন বিএনপিরা এভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, এটা আমরা বুঝতে পারছি না। তাহলে কি ইন্ডিয়ার সেই পাঠানো ফাঁদেই কি বিএনপি পড়তে যাচ্ছে? এবং এই ফখরুদ্দিন সরকারকে তারা যেরকম বিতর্কিত বা আমরা পক্ষপাতত্ব মনে করেছিলাম, ১/১১ জন্য যাদেরকে আমরা দায়ী মনে করেছিলাম, ঠিক তেমন একটা তকমা দিয়ে দিল এই রুহুল কবির রিজভী সাহেব এই ডক্টর ইউনূস সাহেবকে। তো এখানে যে সেনা প্রধান আছেন এবং যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তো এদের জন্য এখন মানে কি অবস্থা? এখন এরা বিএনপিরা এই বার্তা দিয়ে যে এটা জামাতের সরকার বা এই তকমা দিয়ে তারা দেশকে কি বোঝাতে চাচ্ছে বা কি দিতেছিল বা কি এর রেজাল্টটা কি, যে এদেরকে শুধুমাত্র বিতর্কিত করা ছাড়া আর অন্য কিছু আমরা দেখছি না। তবে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক দূরদর্শিতা সবার প্রয়োজন। সবাই একটা লোককে যদি আপনি সম্মানিত লোককে যদি আপনি সম্মান না দেন, তাহলে কিন্তু আপনি নিজের সম্মানটাও হারানোর সম্ভাবনা খুব মানে ক্ষীণ হয়ে আসে। তো বিষয়টা আমাদের রুহুল কবির রিজভী সাহেবের এই বক্তব্যটা আমার কাছে ভালো লাগেনি এবং তার এই বক্তব্যকে আমি আসলে গ্রহণও করতে পারিনি। তবে আমরা এই দেশ একটা সংস্কার প্রয়োজন, এই দেশে একটা ভালো আইন কাঠামো, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের শক্তিশালী একটা প্রদর্শনে চলে যাবে এমনটি প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে আমরা সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।